রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি এপিসোড 58। আশা করি তোমরা ভালো আছো এবং ভালোভাবে ঈদ উদযাপন করেছো। আজকেও তোমাদেরকে সবাইকে জানাই ঈদ মুবারক। 58 এর যে আলোচনা সেটা হচ্ছে কি কস্ট অ্যাকাউন্টিং এর আরো একটি চ্যাপ্টার, যাকে বলা হয় অ্যাকাউন্টিং ফর পেরোল, এবং 12 ক্লাসের জন্য এটাকে বলা হয় স্যালারি অ্যান্ড ওয়াইজেস বা বেতন ও মজুরি। কেমন এ বিষয়ে আমরা বিশদ আলোচনা করব। আজকের আলোচনায় তোমাদেরকে স্বাগতম জানিয়ে শুরুতে বা প্রারম্ভিক আলোচনায় আমি যে কথাটি তোমাদেরকে জানাই দিতে চাই সেটা হচ্ছে কি, একটি প্রতিষ্ঠানে বিভিন্ন রকম শ্রমিক কর্মচারী থাকতে পারে এবং এই শ্রমিক কর্মচারীদেরকে যে টাকাগুলি প্রদান করা হয় তাকে আমরা বেতন বলি, এবং বেতন কাকে বলি এবং মজুরি কাকে বলি, এই বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। এটা হচ্ছে কি স্যালারি আর এটা হচ্ছে ওয়াইজেস। কেমন আমরা আলোচনায় দেখব যে একজন ব্যক্তি স্যালারি পায় আর একজন ব্যক্তি ওয়াইজেস পায়। হ্যাঁ, একই ব্যক্তি দুটোটা পায় না, কারা বেতন পায় কারা মজুরি পায়, এ বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। তবে হালকা এটা বলে রাখি যে যে সমস্ত ব্যক্তি মানসিক পরিশ্রম করে আর উনি বেতন পান, আরেকজন ব্যক্তি শারীরিক পরিশ্রম করে থাকেন, তাকে যা দেয়া হয় সেটা হয় মজুরি। কেমন তবে এটা আরেকটি বিষয় আমাদের জানা দরকার, সেটা হচ্ছে কি যে একই ব্যক্তি শারীরিক এবং মানসিক দুই পরিশ্রমই করেন কিনা। যেমন আমি এখন ক্লাস নিচ্ছি, এখানে তো আমার মানসিক পরিশ্রমের বিষয়, আমার কোনো শারীরিক পরিশ্রম নাই, এই তো না। এখানে যে আমি যে শারীরিক কসরত করছি, আমি দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি, আমি লিখছি, আমি স্ক্রিপ্ট তৈরি করেছি, এখানেও কিন্তু একটা শারীরিক পরিশ্রমের বিষয় আছে। তাহলে আমি যা বেতন পাবো, আমি যা পাবো আমার প্রতিষ্ঠান থেকে সেটা বেতন পাই, কিন্তু কেন আমার মৌলিক যে পরিশ্রম সেটা হচ্ছে মানসিক পরিশ্রম। আর একজন রাস্তার মেরামতের কাজ করেন ওই রকম লেবার, সে শারীরিক পরিশ্রম করে, তার কাঁধে মাটি নিয়ে রাস্তায় রাখে, ইট নিয়ে রাস্তায় রাখে, কেমন সিমেন্টের বস্তা নিয়ে রাস্তায় রাখে, তাহলে সে শারীরিক পরিশ্রম করে। কিন্তু সে কি মানসিক পরিশ্রম করে না? অবশ্যই করে, কারণ ওই রাস্তায় ইটগুলো বসানোর জন্য যে সুন্দর করে সাজিয়ে একটা একটা ইট রেখে এভাবে সুন্দর করে দৈর্ঘ্য প্রস্থ ঠিক রেখে কাজ করে যায়, ওখানে কিন্তু তার মানসিক পরিশ্রমটা আছে। সুতরাং সেও যেমন মানসিক পরিশ্রম করে শারীরিক পরিশ্রম করে, আমি যেমন মানসিক পরিশ্রম করি শারীরিক পরিশ্রম করি। তবে হ্যাঁ, কে কোনটা বেশি করছি, আমার মানসিক পরিশ্রম বেশি, ওই লেবারের শারীরিক পরিশ্রম বেশি, ওই লেবার মজুরি পায়, আমি বেতন পাই। সুতরাং এ বিষয়ে আমরা চলো আরো খোলাখুলি আলোচনায় অংশগ্রহণ করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে শুরু করতে যাচ্ছি এপিসোড 58। আজকের কস্ট অ্যাকাউন্টিং এর পার্ট 7 আমরা আলোচনা করতে যাব। পার্ট 7 এর বিষয়বস্তু হচ্ছে অ্যাকাউন্টিং ফর পেরোল, বেতন ও মজুরির হিসাব রক্ষণ। ঠিক আছে, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মনোযোগ সহকারে আজকের পার্ট এর জন্য অপেক্ষা করছো। আজকের পার্টে যা জানতে পারবে, পেরোল কি, মজুরির সংজ্ঞা, বেতনের সংজ্ঞা, ফি এর সংজ্ঞা, বেতন ও মজুরির উপাদান সমূহ, বেতন ও মজুরির কর্তন সমূহ, বেতন ও মজুরি নির্ণয় কিভাবে করা হয়। চলো আমরা একটা একটা বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমে পেরোল। পেরোল, হ্যাঁ, ইংরেজি পেরোল শব্দটি দ্বারা মূলত বেতন ও মজুরি উভয় বিষয়কে বোঝানো হয়েছে। কোনো পণ্য উৎপাদনের লক্ষ্যে
মানুষের শারীরিক ও মানসিক কর্ম প্রচেষ্টাকে শ্রম বলা হয়। আবার কাঁচামালকে তৈরি পণ্যে রূপান্তর করার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হাত পা ও মেধা ব্যবহার বা যন্ত্র চালনা করে কোনো ব্যক্তি যে পরিশ্রম বা সেবা প্রদান করে তাকে শ্রম বলা হয়। যিনি শ্রম দিয়ে পারিশ্রমিক নেন তাকেই শ্রমিক বলা হয়। সুতরাং এই প্যারোলটা একজন ব্যক্তির শারীরিক ও মানসিক পরিশ্রমের জন্য যে পারিশ্রমিক উনি পেয়ে থাকেন সেই পারিশ্রমিকটার কথাই প্যারোলে ব্যাখ্যা করা হয়েছে। নেক্সট আমরা দেখি যে শ্রমের কথা বললাম, সেই শ্রমটা দুই প্রকার। প্রত্যক্ষ শ্রম, যার জন্য মজুরি প্রদান করা হয়, পরোক্ষ শ্রম, যার জন্য বেতন প্রদান করা হয়। আমরা বেতন ও মজুরির সংজ্ঞার মধ্যে কিন্তু এগুলো নিয়েই আলোচনা করব এবং এই দুইটি বিষয়ই প্যারোল। আবার দেখো, প্রত্যক্ষ শ্রম এবং পরোক্ষ শ্রম ইকুয়াল, এই যে ইকুয়াল অ্যারো নেক্সট প্যারোল, অর্থাৎ এই দুইটার যোগফল হচ্ছে প্যারোল। এই দুটি কি? মজুরি আর বেতন। ঠিক আছে, চলো এবার বেতন নিয়ে আলোচনা করি। সাধারণ অর্থে প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারীদেরকে তাদের মানসিক ও শারীরিক শ্রমের বিনিময়ে যে অর্থ প্রদান করা হয় তাকে বেতন বলে। বেতন বিশেষত মাসের শেষে প্রদান করা হয়। বেতনপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীগণ সরাসরি উৎপাদনের সাথে জড়িত নয় বিধায় বেতন খরচ হিসাব উৎপাদন ব্যয় নির্ণয়ের পর মোট খরচের অন্তর্ভুক্ত হয়। আমরা যখন কস্ট শিট বা কস্ট স্টেটমেন্ট অ্যানালাইসিস করেছিলাম, ওখানে আমরা দেখেছিলাম যে বেতনটা প্রোডাকশন কস্টের নিচে অফিস ওভারহেড অথবা ডিস্ট্রিবিউশন ওভারহেড এর মধ্যে ছিল। কেমন? এটা ফ্যাক্টরির সাথে নয়। এখন আমরা একটি ছবি দেখতে যাই যেখানে একজন বা একাধিক কর্মকর্তা কাজ করছেন। ঠিক আছে, একজন কর্মকর্তা কাজ করছেন আর কয়েকজন কর্মকর্তা আশেপাশে আছেন, ওনারাও কাজে ব্যস্ত আছেন। এই অফিস কর্মকর্তাকে যে পারিশ্রমিক দেওয়া হয় সেটাই হয় বেতন। ঠিক আছে, এখন আসো ওয়াইজেস। শ্রমের পারিশ্রমিক হলো মজুরি। সাধারণ অর্থে একজন শ্রমিককে তার শারীরিক শ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক প্রদান করা হয় তাকে মজুরি বলে। এখানে কিন্তু মানসিক শ্রমের কথা বলা হয় নাই, শুধু শারীরিক শ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক প্রদান করা হয় তাকে মজুরি বলা হয়। মজুরি সাধারণত ঘন্টা ভিত্তিক বা উৎপাদন ভিত্তিক কাজের জন্য দিনের শেষে বা সপ্তাহান্তে বা মাসের শেষে প্রদান করা হয়। মজুরি খরচ হিসাব কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ মজুরি আমরা কোথায় লিখব? ব্যবহৃত কাঁচামালের সাথে যোগ করব বা ফ্যাক্টরি কস্টের অন্তর্ভুক্ত করব মজুরিটা। এই জন্য এটা হচ্ছে সরাসরি উৎপাদনের সাথে জড়িত। এখন আমরা চলো একটা ছবির মাধ্যমে দেখি, দুইজন শ্রমিক কিন্তু কাজ করছেন। একজন ট্রলি নিয়ে কোনো কাঁচামাল নিয়ে যাচ্ছেন, আর একজন কাঁধে করে কাঁচামাল নিয়ে যাচ্ছেন। এবং এই কারখানার শ্রমিক যাদেরকে পারিশ্রমিক দেওয়া হয় সেটার নামই হচ্ছে মজুরি। ওকে, এখন আসো ফি। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা সবকিছু এক করে ফেলতে পারি না। আমরা বেতন নিয়ে আলোচনা করলাম, মজুরি নিয়ে আলোচনা করলাম, এখন ফি। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা পেশাজীবীকে কারবারের বিশেষ কাজে নিয়োজিত করা হলে তাদেরকে যে পারিশ্রমিক দেয়া হয় তাকে ফি বলা হয়। ফি সরাসরি উৎপাদনের সাথে জড়িত নয় বিধায় উৎপাদন ব্যয় নির্ণয়ের পর মোট খরচের অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ প্রোডাকশনের সাথে এটা লেখা হবে না ফি। যেমন অডিট কার্য সম্পন্ন করার জন্য অডিট ফি,
আইনগত বিষয়ে পরামর্শ ও মামলা পরিচালনার জন্য আইনজীবীকে প্রদত্ত ফি, ইঞ্জিনিয়ার বা স্থপতিকে উন্নয়ন কার্যক্রমের জন্য পরামর্শ ফি ইত্যাদি। কেমন? এখন আমরা একটা ছবির মাধ্যমে দেখছি একজন লয়ার যিনি আমাদের উপদেষ্টা, তিনি কাজ করছেন এবং তাকে আমরা যে পারিশ্রমিক দিয়ে থাকি সেটাই হচ্ছে ফি। ওকে, নেক্সট আমরা আলোচনায় আসব এই যে বেতন ও মজুরি নিয়ে আলোচনা করছি তার উপাদান সমূহ কি কি, এলিমেন্টস অফ স্যালারি অ্যান্ড ওয়াইজেস। বেতন ও মজুরির উপাদান বলতে কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক কর্তৃক প্রাপ্ত সুবিধাদিকে বোঝায়, তা নিম্নে উল্লেখ করা হলো। কেমন? যে সুবিধাগুলি ওরা পেয়ে থাকে সেগুলি হচ্ছে উপাদান। এখানে বিষয় দুই রকম নয়, একই বিষয়। যেমন মূল মজুরি, বার্ষিক প্রবৃত্তি, অতিরিক্ত সময়ের মজুরি, দুর্মূল্য বা মহার্ঘ ভাতা, বাসস্থান ভাতা, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, ছুটিকালীন ভাতা, ভবিষ্যৎ তহবিল, প্রশিক্ষণ ভাতা, কমিশন, দায়িত্ব ভাতা, আপ্যায়ন ভাতা, নগর ভাতা, পার্বত্য ভাতা, অন্যান্য ভাতা। এখানে অনেকগুলি আমরা উপাদান উল্লেখ করলাম। আসলে সবগুলি উপাদান একজন ব্যক্তি বা একটি প্রতিষ্ঠান পেতে পারে না, প্রতিষ্ঠানও দিতে পারে না, একজন ব্যক্তিও পেতে পারে না। এখান থেকে কিছু কিছু আইটেম কোনো কোনো প্রতিষ্ঠান দিয়ে থাকে। কেমন? এবং কর্মকর্তা কর্মচারীরা পেয়ে থাকেন। এটাই হচ্ছে বেতন ও মজুরির উপাদান সমূহ। তবে শুধু পাওয়ার বিষয় নয়, ওদের কাছ থেকে কিছু বিষয়, কিছু আইটেম কেটেও নেওয়া হয়। কি কি কেটে নেওয়া হয়? যেমন কন্ট্রিবিউটরি ভবিষ্যৎ তহবিল, অর্থাৎ এখানে ভবিষ্যৎ তহবিল বলতে প্রভিডেন্ট ফান্ড, যেটাকে আমরা ইংরেজিতে বলি প্রভিডেন্ট ফান্ড। একজন কর্মকর্তা বা কর্মচারী 10% জমা করবেন তার বেতন থেকে, প্রতিষ্ঠানও 10% জমা করবেন। এটা হচ্ছে কন্ট্রিবিউটরি, অর্থাৎ উভয় পক্ষের জমা হবে। আয়কর, কর্মকর্তা বা কর্মচারীর আয়কর যদি প্রতিষ্ঠান প্রতি মাসে কেটে রেখে থাকে। অগ্রিম বেতন বা মজুরি, যদি কোনো কর্মকর্তা কর্মচারী অগ্রিম বেতন নিয়ে থাকে সেখান থেকেও আংশিক কেটে নেওয়া হবে। ঋণের কিস্তি, অন্যান্য কল্যাণ তহবিলের চাঁদা, গ্রুপ বীমার প্রিমিয়াম, শ্রমিক সংঘের চাঁদা, এগুলো হচ্ছে কর্তন। কেমন? এখন বেতন ও মজুরি কিভাবে নির্ণয় করা হয়? আমরা এতক্ষণ আলোচনা করলাম উপার্জন বা উপাদান সমূহ এবং কর্তন সমূহ। স্বাভাবিকভাবেই এখানে তিনটি ধাপ আমরা পাচ্ছি। একটা হচ্ছে কি আয় বা অর্জন, ডিডাকশনস বা কর্তন, অর্জন থেকে কর্তন মাইনাস করলে হবে নিট বেতন বা মজুরি। ওকে, একটি ছোট উদাহরণের মাধ্যমে আমরা দেখি। মোট আয়, একজন ব্যক্তির মোট আয় ছিল 20,000 টাকা। ওনার কাছ থেকে কোন একটা কারণে, এই যে একটু আগে কর্তন নিয়ে আলোচনা করলাম, কোন একটা কারণে 1,000 টাকা মাইনাস করা হলো, তাহলে উনি নিট বেতন পাচ্ছেন কত? 19,000 টাকা। ঠিক আছে, এ হচ্ছে মজুরি নির্ণয়ের বিষয়। ঠিক আছে, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, আমরা মজুরি কি জানলাম, বেতন কি জানলাম, ফি কি জানলাম, এবং বেতন ও মজুরির উপাদান সমূহ বা একজন ব্যক্তি কোন কোন খাতে বেতন মজুরি পেয়ে থাকে সেটাও জানলাম, এবং তার কাছ থেকে আবার কি কি খাতে কর্তন করে রাখা হয় সেটাও জানলাম, এবং একটি ছোট উদাহরণও জানলাম। তারপরেও সর্বশেষ আমি আবারও মনে করার জন্য, মনে রাখার জন্য এই উদাহরণটা আবারও উপস্থাপন করছি যে একজন ব্যক্তি মূল বেতন পেয়ে থাকে 20,000 টাকা, তাকে বাসস্থান ভাতা দেয়া হয় 20,000-এর 40%, 8,000 টাকা। সুতরাং তার মোট বেতন হচ্ছে 28,000 টাকা। আর গত মাসে উনি টাকার সমস্যা ছিল বলে বেতন থেকে অগ্রিম নিয়েছিলেন 1,000 টাকা। সুতরাং তাকে প্রদান করা হচ্ছে, নিট প্রদান করা হচ্ছে 27,000 টাকা। কেমন? এখন বিষয় হচ্ছে যে আসলে তাকে তো এটাই দেওয়ার কথা, আমি তো এটাই দেব, কিন্তু সে যেহেতু আমার কাছ থেকে অগ্রিম নিয়েছিল এই জন্যই কিন্তু আমি কেটে রেখেছি, আর না হলে আসলে সে আমার কাছ থেকে বেতন পায় 28,000 টাকা। ঠিক আছে, এখন এগুলি
পরবর্তীতে আমরা নেক্সট ক্লাসে আমরা এই যে অর্জন কর্তন এই সমস্ত বিষয়গুলিকে আরো কিভাবে সাজিয়ে লেখা হয় সেগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে ধৈর্য ধারণ করে যে টপিকসে আলোচনায় অংশগ্রহণ করেছো, তোমাদেরকে ধন্যবাদ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আগামী ক্লাসের জন্য অপেক্ষা করো, আরো আমরা বিস্তারিত আলোচনা করব। প্রিয় ভিউয়ার্স এবং অভিভাবকবৃন্দ, আপনারাও ভালো থাকুন। আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে এবং মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক।